বাংলাদেশের জনপদগুলো নিয়ে যদি কথা বলি, যে বাংলা নামে একটা অখণ্ড দেশের জন্ম একেবারে হয় নাই। এর যাত্রা শুরু হয়েছে জনপদগুলোর মধ্যে দিয়েই। গৌড়, বঙ্গ, পুন্ড, হরিকেল, সমতট, বরেন্দ্র, এরকম প্রায় 16টা জনপদের কথা জানা যায়। জনপদগুলোর মধ্যে প্রাচীনতম হলো পুন্ড। পুন্ডের অবস্থান বৃহত্তম বগুড়া, রাজশাহী, রংপুর এবং দিনাজপুর অঞ্চলে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম জনপদ, রাজধানী ছিল পুন্ডনগর ও পুন্ডবর্ধন। আচ্ছা, তাহলে এই যে পুন্ড, এটার অবস্থান ছিল কোথায়? বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম জনপদটার নাম হচ্ছে এই পুন্ড। আচ্ছা, বঙ্গ হচ্ছে অবস্থান বৃহত্তম ঢাকায়। ঢাকা এই জনপদের অংশ ছিল সমতট। অবস্থান বৃহত্তম কুমিল্লা ও নোয়াখালী জেলার। রাজধানী ছিল বড়কামতা বা রোহিতগিরি। গৌড়ের অবস্থান চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদহ ও নদিয়া জেলায়। রাজধানী ছিল গৌড় সুবন্ধী। গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন রাজা শশাঙ্ক। রাট অবস্থান ভগীরথী নদীর পশ্চিম তীরে। এর অপর নাম সখ্য। হরিকেলের অবস্থান সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে। বাকেরগঞ্জের অবস্থান বরিশাল, খুলনা ও বাগেরহাটে। বারেন্দ্র অবস্থান গঙ্গা ও কায়তর মধ্যবর্তী অঞ্চলে। আচ্ছা, আর রাট, এই যে রাট আর গৌড়টা স্বাভাবিকভাবে চাঁপাইনবাবগঞ্জে হবে। সমতটটা সিলেটে, বৃহত্তম কুমিল্লা ও নোয়াখালী, সমতটটা বৃহত্তম কুমিল্লা ও নোয়াখালীতে। অর্থাৎ রাজধানী ছিল বড়কামতা। এই সমতটের রাজধানীটা ছিল বড়কামতা। বঙ্গর অবস্থান বৃহত্তম ঢাকা, এবং ঢাকা এই জনপদের অংশ ছিল। তাহলে বাকি থাকে গৌড়, তো চাঁপাইনবাবগঞ্জ আমরা জানি, মুর্শিদা, মালদহ নদী জেলা। গৌড়ের রাজধানী ছিল কর্ণসম্বন্ধ। রাট অঞ্চলটা সমান ভগীরথী নদীর পশ্চিম তীরে। এর অপর নাম হচ্ছে সূক্ষ্ম। ভগীরথী নদীর পশ্চিম তীরে। আচ্ছা, ভগীরথী কোথায় আমার ঠিক জানা নাই, একটু দেখে নিতে হবে। আচ্ছা, বাংলাদেশের উৎপত্তি ও বাংলা জাতির আবির্ভাব। আচ্ছা, বাঙালি জাতির দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে অন্য জাতি গোষ্ঠী, আর হচ্ছে আর্য জাতি গোষ্ঠী। ঠিক আছে, অস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠছে বলে মনে করা থাকে। প্রায় 5,000 বছর পূর্বে ইন্দোচীন থেকে আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করে অস্ট্রিক জাতি। কোথেকে? ইন্দোচীন থেকে। আচ্ছা, আর অস্ট্রিক জাতির পরে দ্রাবিড় এদেশে আসে এবং সভ্যতার উন্নত পরে তারা অস্ট্রিক জাতিকে গ্রাস করে। অস্ট্রিক দ্রাবিড় জনগোষ্ঠীর মিশ্রণ যে জাতির প্রভাবতা চলছিল, তার সাথে আর্য জাতি এসে সংযুক্ত হয়ে গড়ে তুলছে বাঙালি জাতি। আর্যদের আদিনিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে বর্তমানে এশিয়ার ইরানে। খ্রিস্টীয় 8ম শতাব্দীর দিকে আরবিয়ার ইসলাম ধর্ম প্রচার ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বাঙালি জাতির সঙ্গে সংমিশ্রিত হয়। তাদের অনুকরণে হাফসিরা ওই দেশে আসে। এমনইভাবে অন্তত 1,500 বছর অনুশীলন, গ্রহণ, বর্ধন এবং রূপান্তরিত কারণের মাধ্যমে বাঙালি জাতিটা গড়ে উঠছে। তাহলে বাঙালি জাতির পরিচয় সংকর জাতি হিসেবে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। হিন্দুদের ঐতিহ্য অরণ্য গ্রন্থে 6টা জনপদকে একত্রিত করে বাংলা নামকরণ করেছে সুলতান ইলিয়াস শাহ। বাঙালির আদি জনপদগুলোর জনগোষ্ঠীর ভাষা ছিল অস্ট্রিক। সর্বপ্রথম দেশবাচক বাংলা শব্দ ব্যবহার করেছে আবুল ফজল আইনের গ্রন্থে। প্রাচীন বাংলার ষোড়শ অঞ্চলের নাম ছিল জনপদ। বাংলার স্বাধীন রাজ্যের গোড়াপত্তন হয়েছে মৌর্য যুগে। প্রাচীন বাংলার স্বাধীন নরপতি ছিল রাজা শশাঙ্ক। প্রথম নৌবাহিনী গড়ে তুলছে গিয়াসুদ্দিন আজম শাহ। বাংলাদেশের ইতিহাসে প্রাচীন যুগের শেষ রাজার নাম লক্ষণ সেন। আচ্ছা, আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশের আগমন হচ্ছে। আলেকজান্ডার জাতীয় ছিল আর্য গ্রিক। তিনি ছিলেন রাজা ফিলিপসের পুত্র। বাল্যকালে তিনি প্রখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের নিকট গৃহশিক্ষা লাভ করেন। পূর্বে 370 শব্দে ফিলিপসের মৃত্যু হলে আলেকজান্ডার ম্যাডিসনের সিংহাসনে আরোহণ করে। আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 327 শব্দে ভারতবর্ষে আক্রমণ করেন। খ্রিস্টপূর্ব 323 অব্দে ব্যাবিলনে তার মৃত্যু হয়। আলেকজান্ডারের মৃত্যু হচ্ছে 23 অব্দে। ঠিক আছে। আচ্ছা, আলেকজান্ডারের মৃত্যুর পর চন্দ্রগুপ্ত মৌর্য উপমহাদেশে গ্রিকদের প্রাধান্যের অবসান ঘটান। আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেছে খ্রিস্টপূর্ব 327 অব্দে। আলেকজান্ডার রাজা ছিলেন ম্যাসিডোনিয়ার করা। ভারতের নামকরণ করেছে রাজা দশরথের পুত্র ভরতের নাম অনুসারে। আলেকজান্ডার ছিলেন গ্রিসের অধিবাসী। আলেকজান্ডারের প্রধান সেনাপতির নাম ছিল সেলিউকাস। আলেকজান্ডারের গৃহশিক্ষকের নাম ছিল অ্যারিস্টটল। আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন প্লেটো গৃহশিক্ষক ছিলেন সক্রেটিস। আলেকজান্ডার মৃত্যুবরণ করতে ব্যাবিলনে। অ্যারিস্টটল শিক্ষাকেন্দ্রের নাম ছিল লাইসিয়াম। প্লেটো শিক্ষাকেন্দ্রের নাম ছিল একাডেমিয়া। আচ্ছা, আর আরেকটা ব্যাপার বলতে হচ্ছে কি, এই বাংলার মৌর্য যুগ, অর্থাৎ ভারতের মধ্যে যে প্রথম সাম্রাজ্য হয়েছে সেটার নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। মৌর্য যুগের খ্রিস্টপূর্ব 321 অব্দে মগধের, কত শব্দে? 321 অব্দে মগধের সিংহাসন আরোহণের মাধ্যমে ভারতের মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছে। তিনি ভারতের প্রথম সম্রাট। কে সম্রাট? চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের প্রথম সম্রাট। পাটলিপুত্র ছিল তার রাজধানী। চাণক্য ছিল তার প্রধানমন্ত্রী। চাণক্যের বিখ্যাত শ্রদ্ধা নাম ছিল কৌটিল্য। তিনি বিখ্যাত সংস্কৃত গ্রন্থ অর্থশাস্ত্র রচনা করেছেন। তিনি আলেকজান্ডার সেনাপতি সেলিউকাসকে পরাজিত করে উপমহাদেশের হতে গ্রিকদের তাড়িয়ে দেন। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি উপমহাদেশের প্রথম সম্রাট। চন্দ্রগুপ্তের রাজধানী ছিল পাটালিপুত্রিতে। প্রাচীন ভারতের সর্বপ্রথম ভারতীয় ঐক্য রাষ্ট্র স্থাপন করছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর সিংহাসন আরোহণ করছে চন্দ্রগুপ্তের পুত্র বিন্দুসারের মৃত্যুর পর ক্ষমতা আরোহণ করেছে তার পুত্র অশোক। দেশে বৌদ্ধ ধর্ম প্রসার করেছে সম্রাট অশোক। অশোকের বৌদ্ধ ধর্ম গ্রন্থ করতে কুলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্মকে বিশ্বধর্মে পরিণত করছে সম্রাট অশোকের উপদেষ্টা। বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয় সম্রাট অশোককে। তিব্বতের রাজার অনুযায়ী বৌদ্ধ ধর্মের দুর্নীতিমুক্ত করার জন্য সেখানে জানা হচ্ছে অতীশ দীপঙ্কর। মৌর্য সাম্রাজ্য হচ্ছে মৌর্যর পর গুপ্ত বংশ আসছে। মৌর্য সাম্রাজ্যের পরবর্তী যুগে ভারতীয় উপমহাদেশে গড়ে উঠছে গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত যুগে প্রাচীন ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয়। কি যুগ বলা হয়? স্বর্ণযুগ। এই যুগে সাহিত্য, বিজ্ঞান আর শিল্প খুবই উন্নতি হয়েছে। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের রাজা ছিল পাটালিপুত্রিতে। সমুদ্রগুপ্তের রাজত্ব করছে 40 বছর, প্রায় 40 বছর। প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা সমুদ্রগুপ্তকে ফাইহেন পর্যটক চীনের। চীনের পর্যটক ফাইহেন ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। ফাইহেনের ভ্রমণ সংক্রান্ত গ্রন্থের নাম ফু কুকিং। সমুদ্রগুপ্ত কৌশলা তুবাদি লাভ করছে কাব্য রচনা করে। সমুদ্রগুপ্তের রাজধানী ছিল পাটালিপুত্রিতে। কালিদাস ছিলেন গুপ্ত যুগের কবি। কালিদাসের মহাকাব্যের নাম
মেঘদূত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। চীনা পরিবাদক হিউয়েন সাং বাংলায় আগমন করতে 7ম শতকে। বিক্রমাদিত্য উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের। সিংহবীর উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের। তাহলে বিক্রমাদিত্য এবং সিংহবীর দুইটা উপাধি ছিল তার দ্বিতীয় চন্দ্রগুপ্তের। আর কালিদাস ছিল এই হচ্ছে গুপ্ত যুগের কবি। ফাহিয়ান হচ্ছে গমন করছে গুপ্ত যুগে। আর আচ্ছা, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা ছিল সমুদ্রগুপ্ত। আচ্ছা, গুপ্ত যুগের পর আমরা পাইছি গৌড় বংশ। ঠিক আছে, প্রথমে ছিল হচ্ছে মৌর্য, মৌর্যের পর গুপ্ত, গুপ্তের পর গৌড়। আচ্ছা, 6ষ্ঠ শতকের প্রথমার্ধে ভারতের বিশাল গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে এবং এশিয়ার দুর্দর্শ চাঁদাবাতি হুনদের আক্রমণে। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বাংলার হচ্ছে গিয়া গৌড় রাজ্যের হচ্ছে উদ্বোধন হয়। এটা ছিল প্রাচীন প্রাচীন বঙ্গরাজ্য, অপরটা ছিল স্বাধীন গৌড় রাজ্য। এরপর একটা ছিল দুইটা আর কি রাজ্যের উদ্বোধন হয়েছে। একটা ছিল প্রাচীন বঙ্গরাজ্য, এটা ছিল গৌড় রাজ্য। আচ্ছা, গৌড়ের অবস্থান ছিল বাংলার পশ্চিম উত্তরাঞ্চল জুড়ে। গৌড় বংশের শক্তিশালী রাজা ছিলেন শশাঙ্ক। শশাঙ্কের উপাধি ছিল মহাসামন্ত। গৌড় রাজ্যের প্রতিষ্ঠা করছে শশাঙ্ক। গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে 606 সালে। আচ্ছা, গৌড় রাজ্যের প্রতিষ্ঠা করছে শশাঙ্ক, আর গুপ্ত রাজ্যের প্রতিষ্ঠা করছে প্রথম চন্দ্রগুপ্ত। আর মৌর্য হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। আর গুপ্ত হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, আর মৌর্য হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে। আচ্ছা, দুই জিনিস কিন্তু। আর এই ভারতীয় উপমহাদেশে প্রথম সম্রাট বা সাম্রাজ্য যার ছিল সেটা ছিল এই যে চন্দ্রগুপ্ত মৌর্যের। আর গৌড় রাজা ধীরাজ উপাধি লাভ করতে হচ্ছে। গৌড় হচ্ছে রাজ্য প্রতিষ্ঠাতা 606 সালে। রাজা ধীরাজ উপাধি শশাঙ্ক রাজা হর্ষবর্ধন সিংহাসন আরোহণ করতে 6 খ্রিস্টাব্দে। গৌড় রাজধানী ছিল কর্ণসুবর্ণে, মুর্শিদাবাদ জেলায়। কর্ণসুবর্ণের বর্তমান অবস্থান হচ্ছে মুর্শিদাবাদে। আর হিউয়েন সাং, হর্ষবর্ধনের সময় আগত চীনা পরিবাদকের নাম হিউয়েন সাং। আর এই ইয়ার সময় গুপ্ত যুগে আসছে হচ্ছে ফাহিয়ান। গুপ্ত যুগে আসছে ফাহিয়ান। আর এই গৌড় বংশের সময় আসছে হিউয়েন সাং। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে রাজা হর্ষবর্ধন। হর্ষবর্ধনের রাজধানী ছিল কৌনদে। ঠিক আছে, হর্ষবর্ধনের রাজধানী ছিল কৌনদে। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বনভাট্ট। বনভাট্টের বিখ্যাত গ্রন্থ হর্ষচরিত। হর্ষবর্ধনের নিয়ে কী করছে এই ইয়ে করছে আর কি, মানে গ্রন্থ রচনা করছে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়া পাল বংশের শশাঙ্কের পর দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না, ফলে রাজ্যের বিশৃঙ্খলা অরাজকতা দেখায় দেয়। কেন্দ্রীয় শাসন বা শক্তভাবে ধরার মতো কেউ ছিল না। সামন্ত রাজারা প্রত্যেকে বাংলায় রাজা হওয়ার কল্পনা নিয়ে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে থাকে। এই অরাজকতাপূর্ণ সময় 7ম ও 8ম শতককে পাল তম্র শাসনে আখ্যায়িত করা হয়েছে মৎসা নেই বলে। 756 খ্রিস্টাব্দে বাংলার অরাজক পরিস্থিতির অবসান ঘটে পাল বংশের উত্থানের মধ্য দিয়ে। বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু হয় পাল বংশের রাজত্বকালে। পাল বংশের রাজা ছিলেন একটানা 400 বছর এদেশে শাসন করেছিল। বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ পাল বংশের রাজা বাংলার রাজত্ব করছে প্রায় 400 বছর। পাল বংশের প্রতিষ্ঠাতা 750 সালে। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল সোমপুর বিহার প্রতিষ্ঠা করেছেন। ধর্মপাল সোমপুর বিহার অবস্থিত নওগাঁ জেলার পাহাড়পুরে। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম পাল বংশ। বাংলার প্রথম বংশানুক্রমিক রাজবংশ হচ্ছে পাল বংশ। রাজাদের রাজধানী দেব পর্বতে অবস্থিত বর্তমান কুমিল্লা জেলার ময়নামতিতে। পাল বংশের সর্বশেষ রাজা মদন পাল। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ রচিত হয়েছে পালাময় দিনাজপুরের রামসাগর দিঘিটা খনন করেছে রামপাল। রামচরিত গ্রন্থের রচয়িতা সন্ধ্যাকর নন্দী। রামপালের রাজত্ব সম্পর্কে জানা যায় হচ্ছে রামচরিত গ্রন্থে। সেন বংশ বাংলা ব্যাপক অংশ জুড়ে 11শ শতাব্দীর মাঝ পর্বে প্রতিষ্ঠিত হয় শক্তিশালী সেন বংশের শাসন। বাংলায় প্রথম আসছে সামন্ত সেন। তিনি কর্ণাটক থেকে বিদ্য বসে বাংলায় আসেন। তিনি প্রথমে বসতি স্থাপন করেন রাঢ় অঞ্চলে গঙ্গা নদীর তীরে। তিনি রাজ্য প্রতিষ্ঠা না করে সেন বংশের প্রথম রাজার মধ্যে দেওয়া হয়েছিল সামন্ত সেনের পুত্র হেমন্ত সেনকে। সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন। সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট বিজয় সেন। সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বিজয় সেন। বল্লাল সেন উল্লেখযোগ্য রচনাবলী দানসাগর, অদ্ভুত সাগর বাংলার সর্বপ্রথম এক শাসনের অধীনে আসে। এই যে বাংলাকে সর্বপ্রথম একটা শাসনের অধীনে নিয়ে আসছে। ঠিক আছে, বাংলাকে সর্বপ্রথম এক শাসনের অধীনে নিয়ে আসছে বিজয় সেন। পরমেশ্বর পরমভট্টাকর রাজা মহাধীরাজ উপাধি ছিল বিজয় সেনের। বল্লাল সেন ছিল বিজয় সেনের পুত্র। সেন বংশের সর্বশেষ রাজা ছিল লক্ষণ সেন। গৌরেশ্বর উপাধি ছিল লক্ষণ সেনের। লক্ষণ সেনের রাজধানী ছিল গৌর নদীয়াতে। বাংলাদেশের সিন্ধু রাজা লক্ষণ সেন ভক্তির খলজি বাংলা আক্রমণ করতে 1204 খ্রিস্টাব্দে। আচ্ছা, আর সেন বংশের অবসান হয়েছে 1204 খ্রিস্টাব্দে। ভক্তির খেলজি বাংলা আগমন করছে 1204 খ্রিস্টাব্দে। সেন বংশের অবসান হচ্ছে 1204 খ্রিস্টাব্দে। পূর্বে ভূলঘপুর বা বিদ্রোহ দেশ নামে পরিচিত এই বাংলাদেশ। এখন যদি আসি যে বাংলায় আগমন করে বিখ্যাত পর্যটক। আচ্ছা, পর্যটক আমরা ফাহিয়ান পাইছি, সে গুপ্ত যুগে আসছে। হিউয়েন সাংরে পাইছি আমরা, সে আসছে ওই যে ইয়াতে গৌড় বংশের সময় আসছে হিউয়েন সাং 606 খ্রিস্টাব্দের কথা তখন। আচ্ছা, আরেকটা বাবার বলতে হচ্ছে গিয়া তাহলে এখানে আছে মাহুয়ান। তিনি একজন চীনা পর্যটক এবং মুসলিম পর্যটক হচ্ছে মাহুয়ান। গিয়াসুদ্দিন আদম শাহ সময়কালে বাংলায় আসছিল। আচ্ছা, আর এটা হচ্ছে মেগাস্থিনিস 350 অব্দে এশিয়ার মাইনর জন্মগ্রহণ করছে। গ্রিস থেকে 302 অব্দে ভারতে আসছেন চন্দ্রগুপ্ত মৌর্য।
তাহলে এই যে চন্দ্রগুপ্ত মৌর্য অর্থাৎ প্রথম যে মৌর্য শাসক তার আমলে আসছিল মেগাস্থিনিস, তিনি ছিলেন বিখ্যাত পর্যটক ও ভূগোলবিদ। ভারতের মৌর্য শাসন নিয়ে লেখা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। এই মেগাস্থিনিস হচ্ছে ইন্ডিকা লেখছে। মেগাস্থিনিকের পরে আসছে ফাহিয়ান, ফাহিয়ানের পরে আসছে হিউয়েনসাং, হিউয়েনসাংয়ের পরে আসছে মাহুয়ান। আচ্ছা, হ্যাঁ, এটা বলতে হচ্ছে গিয়া যে ওয়ালিদ বিন আবদুল্লাহ মালিক, ঠিক আছে, ওয়ালিদ বিন আব্দুল মালিক, ঠিক আছে। আচ্ছা, সাধারণত এইগুলা মানে ওই শাসকদের আর কি নাম মনে রাখার একটা পদ্ধতি। হাজ্জাজ বিন ইউসুফ কাশিম। আচ্ছা, সিন্ধু বিজয়। ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়েছিল এই যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, যে 1200 খ্রিস্টাব্দে, মানে ওই লক্ষণ সেন বংশের সময় যে এই যে বাংলা আক্রমণ করছে 1204 খ্রিস্টাব্দে, তখন হচ্ছে মুসলিম শাসন মূলত হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলার শেষ হিন্দু রাজার নাম ছিল এই লক্ষণ সেন। আচ্ছা, আর সেন বংশের প্রতিষ্ঠাতা কিন্তু হেমন্ত সেন। সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিল বিজয় সেন, আর শেষ হিন্দু রাজা হচ্ছে এই হেমন্ত সেন, লক্ষণ সেন। আর সিন্ধু বিজয় হচ্ছে উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের রাজত্বকালে মুসলমানদের বিজয় অভিযান শুরু হয়। খলিফা ওয়ালিদ বিন রাজত্বকালে হাজ্জাজ বিন ইউসুফ পূর্বাঞ্চল প্রদেশের সমূহ শাসনকর্তা নিযুক্ত হন। তিনি 712 খ্রিস্টাব্দে 712 খ্রিস্টাব্দে জামাতা মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধুর রাজা দাহিরের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের ফলে উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটে। মোহাম্মদ বিন কাসিমের হচ্ছে 712 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করছে 712 খ্রিস্টাব্দে, রাষ্ট্রীয়ভাবে উপমহাদেশে ইসলাম সূত্রপাত হয়েছে 712 খ্রিস্টাব্দে। আরবদের সিন্ধু বিজয়ের প্রাককালে সিন্ধুর রাজা ছিল রাজা দাহির। আর মুসলমানদের সিন্ধু বিজয়কালে, আরবদের সিন্ধু বিজয়কালে প্রাককালে সিন্ধুর রাজা ছিল দাহির। আর মুসলমানরা সিন্ধু বিজয়কালে ইরাকের শাসনকর্তা ছিল হাজ্জাজ বিন ইউসুফ। মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে প্রেরণ করছিল হাজ্জাজ বিন ইউসুফ। এই যে মুসলমানরা যখন সিন্ধু বিজয়কাল মুসলমানরা যখন সিন্ধু বিজয় করে, তখন ইরাকের রাজা ছিল হাজ্জাজ বিন ইউসুফ। এই ইউসুফই হাজ্জাজ বিন ইউসুফই কী করছে, তোমার মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে প্রেরণ করছে। সিন্ধু অভিযানে মুসলমান সেনাপতি ছিল মোহাম্মদ বিন কাসিম। সিন্ধু অভিযানের সময় মুসলমানদের সেনাপতি ছিল মোহাম্মদ বিন কাসিম। আচ্ছা, সুলতান মোহাম্মদের ভারত আক্রমণ 996 থেকে 1030 খ্রিস্টাব্দ। 712 পরে 996 থেকে 1030, তখন ভারত আক্রমণ যে করছে সে হচ্ছে সুলতান মোহাম্মদ শাসনকর্তা, গজনী শাসক ছিলেন। সুলতান মোহাম্মদ ভারত আক্রমণ করতে 17 বার। সুলতান মোহাম্মদের সভাপতি ছিলেন ফেরদৌসি রচিত আমর কাব্যগ্রন্থের নাম শাহনামা সুলতান মোহাম্মদের সভাপতি রয়েছে। ফেরদৌসি বলা হয় প্রাচ্যের হোমার সোমনাথ মন্দির অবস্থিত ভারতের গুজরাটে। সুলতান মাহমুদ সোমনাথ মন্দির দিয়ে আক্রমণ করেছিল 1026 সালে। সুলতান মাহমুদের রাজ্যসভার নাম করা দার্শনিক জ্যোতির্বিদ ছিল আল বেরুনি। তাহলে এই সুলতান মাহমুদের একটা ছিল ফেরদৌসি, আর একটা ছিল আল বেরুনি। আচ্ছা, তারাইনের যুদ্ধের ব্যাপারটা হচ্ছে, তারাইনের প্রথম যুদ্ধ ছিল 1191 সালে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। তারাইনের প্রথম যুদ্ধে লাভ করেছিল পৃথ্বীরাজ চৌহান। তারাইনের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল 1192 সালে, মানে 1 বছর পর, মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। এটাও হয়েছিল। তারাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করছিল মোহাম্মদ ঘুরি। প্রথম যুদ্ধে জয়লাভ করছিল পৃথ্বীরাজ চৌহান, দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করছিল মোহাম্মদ ঘুরি। ভারতীয় উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য স্থাপন করেন মোহাম্মদ ঘুরি। ভারতীয় উপমহাদেশে মুসলিমদের সাম্রাজ্য স্থাপন করছে মোহাম্মদ বিন ঘুরি। আর ভারতীয় উপমহাদেশে এই করছিল, মানে কি বলে, সুলতান মাহমুদ ভারত আক্রমণ করছিল 17 বার, ঠিক আছে। আচ্ছা, সুলতান মাহমুদ ভারত আক্রমণ করছিল 17 বার। আর রাষ্ট্রীয়ভাবে উপমহাদেশে ইসলামের সূত্রপাত হয়েছিল 712 খ্রিস্টাব্দে। আর ভারতীয় উপমহাদেশে ইসলাম সূত্রপাত করছিল 712 খ্রিস্টাব্দে। এখন আসি আমরা ভারতীয় উপমহাদেশের কথায়। ভারতীয় উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য স্থাপন করছিল মোহাম্মদ বিন ঘুরি। সাম্রাজ্য স্থাপন করছিল, ইসলামের তো সূত্রপাত হয়েছে ওইটা 712 খ্রিস্টাব্দের সূত্রপাত হয়েছে। আর সাম্রাজ্য স্থাপন করছে এই তারাইনের যুদ্ধের মাধ্যমে মোহাম্মদ বিন ঘুরি। মোহাম্মদ ঘুরি প্রধান সেনাপতি ছিল কুতুবুদ্দিন আইবেক। ভারতের তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছে এই মোহাম্মদ বিন ঘুরি। দিল্লির সালতানাত, ভারতে তুর্কি সাম্রাজ্যটা কে স্থাপন করছে? এই মোহাম্মদ বিন ঘুরি। দিল্লির সালতানাত সুলতান কুতুবুদ্দিন আইবেকের মাধ্যমে 1206 সালে, এই যে কুতুবুদ্দিন আইবেক কে ছিল মোহাম্মদ বিন ঘুরির সেনাপতি। 1206 খ্রিস্টাব্দে দিল্লির সালতানাতের শুরু হয়। 1526 সাল পর্যন্ত 320 বছর দিল্লির সালতানাত স্থায়ী ছিল। ওরে বাবা, 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির সালতানাতের পতন হয়। কুতুবুদ্দিন আইবেক ছিলেন মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস। তিনি মোহাম্মদ ঘুরির অনুভূতিক্রমে ভারত বিজয়ের পর দিল্লিতে মুসলমান শাসনের গোড়াপত্তন করেন। উপমহাদেশের স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবেক ছিলেন তুর্কিস্তানের অধিবাসী। এজন্য কুতুবুদ্দিন আইবেক ও তার উত্তরাধিকারের শাসনামলে প্রাথমিক যুগে তুর্কি শাসন বলে চিহ্নিত করা হয়। দিল্লির সালতানাতের 4টা উল্লেখ্য ছিল: দাসবংশ, খলজি, তুগলক ও লুদি। ভারতের দাসবংশ প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবেক। দিল্লির সালতানাতের প্রতিষ্ঠিত হয় 1206 খ্রিস্টাব্দে। দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবেক। দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান ইলতুৎমিশ উপাধি ছিল সুলতান আজম। দিল্লির সালতানাত প্রতিষ্ঠাতা করছিল কুতুবুদ্দিন আইবেক, আর প্রকৃত প্রতিষ্ঠাতাকে বলা হয় থাকে ইলতুৎমিশকে। ইলতুৎমিশের উপাধি ছিল সুলতানি আজম।
দিল্লির প্রথম স্বাধীন সুলতান হলো কুতুবুদ্দিন আইবেক। দিল্লির সিংহাসনে প্রথম মুসলিম নারী সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়ার পর দিল্লি শাসনভার গ্রহণ করেছে বাহরাম শাহ। সুলতানা রাজিয়া ছিলেন ইলতুৎমিশের কন্যা, ভারতের তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। এই যে সুলতানা রাজিয়ার পর দিল্লির সালতান অধিকার করছে বাহরাম শাহ, মনে রাখতে হবে। আচ্ছা, ভারতের তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছে কুতুবুদ্দিন আইবেক। দিল্লি কুতুব মিনার নির্মাণ করছে এই কুতুবুদ্দিন আইবেক। লাখ বাক্স বলা হতো কুতুবুদ্দিন আইবেককে। কুতুবুদ্দিন আইবেক কে ছিল? ওই যে তারাইনের যুদ্ধ করছিল কে? মোহাম্মদ বিন ঘুরি। এই মোহাম্মদ বিন ঘুরির কৃতদাস ছিল। হ্যাঁ, ভারতীয় উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য স্থাপন করছে মোহাম্মদ বিন ঘুরি। এই মোহাম্মদ বিন ঘুরির তোমার ছিল, এই কি বলে, মোহাম্মদ বিন সেনাপতি ছিল কুতুবুদ্দিন আইবেক। আর কুতুবুদ্দিন আইবেক দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা। কুতুবুদ্দিন আইবেক আবার কে? দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। আর মোহাম্মদ বিন ঘুরি কে? যে ভারতীয় উপমহাদেশে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আচ্ছা, আর সূচনা হয়েছিল কত সালে? এই হাজ্জাজ বিন ইউসুফের মাধ্যমে, ঠিক আছে। হাজ্জাজ বিন কি বলে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে। মোহাম্মদ বিন কাসিম কে ছিল? ইরানের রাজা হাজ্জাজ বিন ইউসুফের সেনাপতি ছিল। হ্যাঁ, হাজ্জাজ বিন ইউসুফ। মানে হাজ্জাজ বিন ইউসুফ মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে প্রেরণ করছিল। সিন্ধু অভিযানের মধ্যে মূলত ভারতীয় উপমহাদেশে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল। আর সিন্ধু অভিযানে মুসলমানদের সেনাপতি ছিল মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম আবার মুসলমানদের সেনাপতি ছিল। আচ্ছা, সুলতান মাহমুদ কোত্থেকে আসলো? এই গজনির, সে ছিল গজনির রাজা তখন, ঠিক আছে, শাসন করতেছিলেন। সুলতান মাহমুদ ভারত আক্রমণ করছিল। ভারত দখল করছিল সে, এই সুলতান মাহমুদ। তার সভাপতি ছিল ফেরদৌসি এবং হচ্ছে গিয়ে আল বেরুনি, এই সুলতান মাহমুদের। আচ্ছা, আল বেরুনি এবং ফেরদৌসি 1996 থেকে 1030 সালের কথা, তখন 996 থেকে 1030 সালের কথা। আচ্ছা, দাস বংশ। তখন দাস বংশ কীভাবে আসছে? আচ্ছা, দাস বংশের পর আমরা কী পাবো? দাস বংশের শাসনের ধারাবাহিকতা হচ্ছে মোহাম্মদ বিন ঘুরি, কুতুবুদ্দিন আইবেক, ইলতুৎমিশ, সুলতানা রাজিয়া, এই 4 জন। সুলতানা রাজিয়ার পরে আবার আসছিল এই বাহরাম শাহ। সুলতান রাজের পর শাসন করতে বাহরাম শাহ। খলজি বংশ। ভারতীয় বংশের খলজি বংশ শাসন করছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন খলকের আলাউদ্দিনের সময়কালে রচিত বিখ্যাত উপন্যাস পদ্মিনী উপাখ্যান। খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজি, খলজি বংশের প্রথম শাসক জালালউদ্দিন খলজি, খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন খলজি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নির্ধারণ করেছেন আলাউদ্দিন খলজি। দেওয়ানি খয়রাত বিভাগ চালু করছে ফিরোজ শাহ তুগলক। প্রথম বংশের শাসক হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলকের আসল নাম গাজী মালিক। দিল্লি হতে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেছিল মোহাম্মদ বিন তুগলক। তুগলক বংশের বাংলা পর্যন্ত সম্প্রসারিত করেছিল সুলতান মোহাম্মদ তুগলক। এই যে তুগলক, একটা বংশ ভারতে শুরু হয়ে আর বাংলা পর্যন্ত বিস্তৃত হয়েছিল। আচ্ছা, খলজি বংশ সূচনা করেছিল ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন খলজি। ইবনে বতুতার আগমন, ঠিক আছে। ইবনে বতুতার আগমনটা কীরকম ছিল? ইবনে বতুতা ভারতবর্ষে 2বার আসছে। প্রথমবার আসছেন তুগলক বংশের মোহাম্মদ বিন তুগলক ও শাসনামলে 1333 খ্রিস্টাব্দে, 1346 সালে বাংলায় সোনারগাঁও ফখরুদ্দিন মোবারক শাহের আমলে 2বার আসছে। 1333 ও 1346 সালে। আচ্ছা, আর এটা হচ্ছে কি, একবার আসছে ভারতবর্ষে আক্রমণ করছে মোহাম্মদ বিন তুগলকের আমলে, ঠিক আছে। মোহাম্মদ বিন তুগলকটাকে, তুগলক বংশকে, মানে এই দিল্লির সালানাতের 4টা বংশ ছিল, তার মধ্যে সর্বশেষ বংশ ছিল তুগলক বংশ। এই তুগলক বংশকে বাংলা পর্যন্ত সম্প্রসারিত করছিল মোহাম্মদ বিন তুগলক। এই তুগলক বংশের শাসনামলে আসছিল। আর একবার আসছে তোমার ভারতবর্ষে আক্রমণ করছে মোহাম্মদ বিন তুগলকের সময় বাংলায় আগমন করছে, বাংলাদেশে আসছে তোমার তুগলক বংশকে বাংলা পর্যন্ত করছিল মোহাম্মদ বিন তুগলক, মানে সম্প্রসারণ করছিল। আর বাংলায় আগমন করছিল হলো ফখরুদ্দিন মোবারক শাহের সময় 1346 সালে। বাংলায় তখন ফখরুদ্দিন মোবারক শাহের শাসন চলতেছে। সফর সংক্রান্ত গ্রন্থের নাম কিতাবুল রেহাল বা সফরনামা, বাংলাকে অবহিত করছে দুদকপুর নিয়ামত হিসাবে। তারপর দুদকপুরের নিয়ামত হিসাবে বাংলাকে দুদকপুর নিয়ামত উল্লেখ করছে কিতাবুল রেহাল গ্রন্থে। লোদি বংশ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান, লোদি বংশের প্রতিষ্ঠাতা বাহালুল লোদি, লোদি বংশের প্রথম শাসক দৌলত খান লোদি, লোদি বংশের শ্রেষ্ঠ সুলতান ইব্রাহিম লোদি। দিল্লির সালতানাতের পতন হচ্ছে গিয়া পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করছে। পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে কী করছে? বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির সালতানাতের পতন ঘটে এবং সূচনা ঘটে মুঘল সাম্রাজ্যের, ঠিক আছে, মুঘল সাম্রাজ্যের। বাংলা মুসলিম শাসন প্রতিষ্ঠা তুর্কি হচ্ছে। এই যে একটা কথা, দিল্লির সালতানাতের পতনটা কীভাবে হয়েছে? দিল্লির সালতানাতটা 4টা বংশ ধইরা হচ্ছে আগাইছে, ঠিক আছে। দাস বংশ, তারপর খলজি, তুগলক এবং লোদি বংশের মধ্যে দিয়ে দিল্লির সালতানাতের পতন ঘটছে, ঠিক আছে। আচ্ছা, পানিপথের প্রথম যুদ্ধে, এই পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির সালতানাতের পতন হয়ে আসছে মোগল সাম্রাজ্য। আচ্ছা, তুর্কি বীর বখতিয়ার খলজি 1203 সালে বিহার জয় করেছিলেন। 13 শতকের শুরুর দিকে 1203 সালে বিহার জয় করেছিল, ভারতের বিহার। 13 শতকের শুরুতে মুসলিম শক্তি ভারত থেকে বাংলার দিকে অগ্রসর হয়। মুসলিম সেনাপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নদিয়া আক্রমণ করছে। কোথায় নদী আক্রমণ করছে? 1204 সালে লক্ষণ সেনকে পরাজিত করে, এই দেশ বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে। 1206 সালে খলজির মৃত্যু হলে তার সহযোদ্ধা 3 জন 1206 সালে বখতিয়ার খলজি মারা দেয়। 3 জন বাংলা শাসন করে। পরবর্তীতে দিল্লির শাসকগণ বাংলাকে প্রদেশ বানিয়ে শাসন করে। এক সময় মোট 15 জন দিল্লির সুলতান বাংলাকে শাসন করে।
বাংলার মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় ত্রয়োদশ শতাব্দীতে, কত শতাব্দীতে? 13 শতাব্দীতে। বখতিয়ার খলজি বিহার জয় করতে 1203 সালে, বখতিয়ার খলজি বাংলা জয় করতে 1204 সালে। বখতিয়ার খলজি ছিলেন আফগানিস্তানের তুর্কি সেনাপতি। বখতিয়ার খলজি বাড়ি কোথায় ছিল? আফগানিস্তানের তুর্কি সেনাপতি, আর মুসলমানদের মধ্যে প্রথম বাংলা জয় করছেন মুসলমানদের মধ্যে প্রথম বাংলা জয় করছে এই বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি বাংলা জয় করছে লক্ষণ সেনকে পরাজিত করে। বখতিয়ার খলজি অধিবাসী ছিলেন আফগানিস্তানে, তাহলে বখতিয়ার খলজি কোন দেশে অধিবাসী ছিলেন? আফগানিস্তানের অধিবাসী ছিলেন এই বখতিয়ার খলজি। শাহজালাল বাংলা আগমন। সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের আমলে হয়তো শাহজালাল ইয়েমেন থেকে 60 জন শিষ্য নিয়ে বাংলাদেশে আসে। এই সময় সিলেটের শাসক ছিল গৌর গোবিন্দ। কে ছিল? গৌর গোবিন্দ। সুলতান শামসুদ্দিন ফিরোজ সৈন্যদল হযরত শাহজালালের সহযোগিতা নিয়ে রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে, ফলে সিলেট অঞ্চল মুসলমানদের অধিকারে আসে। হযরত শাহ সিলেট অঞ্চল মুসলমানদের কীভাবে অধিকার আসে? সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ সৈন্যদল হযরত শাহজালালের সহযোগিতা নিয়ে গৌর গোবিন্দকে পরাজিত করে। তখনকার এই সিলেটের অধিপতি ছিল গৌর গোবিন্দ। সিলেটের অধিপতি ছিল যখন গৌর গোবিন্দকে পরাজিত করে মুসলমান শাসনের অধিকার নিয়ে আসে। হযরত শাহজালাল ছিলেন প্রখ্যাত দরবেশ ইসলাম প্রচারক। শাহজালাল জন্মগ্রহণ করছে ইয়েমেনে। শাহজালালের জন্ম কোথায়? ইয়েমেন, মতান্তরে তুরস্ক। বিখ্যাত সুফি শাসক ও পরাণ ছিলেন তার ভগ্ন, শাহ পরাণ ছিলেন তার ভাগ্নে ও শিষ্য। শাহজালাল পরিচিত করে সিলেটের রাজা গৌর গোবিন্দকে হযরত শাহজালাল শাহ পরাণ মাজার রয়েছে সিলেটে। আচ্ছা, বাংলার স্বাধীন সুলতানি যুগটা কীভাবে আসছে? দিল্লির সুলতানগণ 1338 থেকে 1538 সালের মধ্যে 200 বছর, প্রায় 200 বছর বাংলাকে তাদের অধিকার রাখতে পারেন নাই। 1338 থেকে সালে সোনারগাঁও শাসনকর্তা বাহারাম খানের মৃত্যু হয়। বাহারাম খান কে ছিল? বাহারাম ছিল ওই যে সুলতানা রাজিয়ার পর হচ্ছে গিয়ে শাসনভার হাতে নিছে। সুলতানা রাজিয়া কে ছিল? বাহারাম খান। আচ্ছা, সুলতানা রাজিয়া কে ছিল? সুলতানা রাজিয়া ছিল দাস বংশের শাসক। এই যে দিল্লির সালতানাতের প্রথম দিকের যে শাসক, তার মধ্যে হচ্ছে গিয়ে এই প্রথম 4 জন শাসন করছে: মোহাম্মদ ঘুরি, কুতুবুদ্দিন আইবেক, ইলতুৎমিশ, সুলতান রাজি এবং শেষে এই বাহারাম খান শাসন করছে। আচ্ছা, এই বাহারাম শাহ কোথায়? আচ্ছা, এই বাহারাম শাহ সোনারগাঁও শাসন করতে তখন বাহারাম খানের মৃত্যু হয়। বাহারাম খানের বর্মরক্ষক ছিলেন ফকরা নামের একজন কর্মচারী। প্রভুর মৃত্যুর পর তিনি স্বাধীন ঘোষণা করেন এবং ফখরুদ্দিন মোবারক শাহ নাম নিয়ে এই যে ফখরুদ্দিন মোবারক শাহ নাম নিয়ে সোনারগাঁও সিংহাসনে বসেন। এভাবেই সূচনা হয় বাংলার স্বাধীন সুলতান যুগে। ঠিক আছে, তাহলে এই যে ফখরুদ্দিন মোবারক শাহ নাম নিয়ে সোনারগাঁওয়ের যে সিংহাসন সেখানে বসছে এবং সূচনা হয়েছে স্বাধীন সুলতানি যুগে। ফখরুদ্দিন মোবারক শাহর সঙ্গে শাসন করছে শামসুদ্দিন, ইলিয়াস শাহ, সিকান্দার শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ, আলাউদ্দিন শাহ, নুসরত শাহ, উল্লেখযোগ্য শাসক তখনকার সময়। আচ্ছা, ফখরুদ্দিন মোবারক শাহ কি? বাহরাম খান নিয়ে কিছু তথ্য হচ্ছে, দিল্লির অধীনস্থ শাসক বাহরাম খানকে তার নিজের দেহরক্ষী ফখরা হত্যা করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন, সূচনা করেন স্বাধীন সুলতানি যুগের। ফখরুদ্দিন মোবারক হচ্ছে বাংলার প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করতে। ফখরুদ্দিন মোবারক শাহ বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা হচ্ছে 1338 সালে। স্বাধীন সুলতানি হচ্ছে গিয়া ফখরুদ্দিন মোবারক শাহ বা এই ফকরা স্বাধীন সুলতানি যুগের সূচনা ঘটাইছে সূচনাগাঁয়ে। চাঁদপুর হতে চট্টগ্রাম মধ্যে রাজপথ তৈরি করছিল এই ফকরা। ইবনে বতুতা চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত। আচ্ছা, ইবনে বতুতা বাংলায় আসছে ফখরুদ্দিন মোবারক শাহের আমলে 1346 সালে। ইবনে বতুতা এই ফখরুদ্দিন মোবারক শাহের আমলে একবার আসছে, আরেকবার আসছে কোন সময়? ইবনে বতুতা একবার আসছে তোমার মোহাম্মদ বিন তুগলকের সময়। আচ্ছা, মোহাম্মদ বিন তুগলক কে ছিল? মোহাম্মদ বিন তুগলক ছিল এই যে দিল্লির সালতানাতের শেষ যে সালতানাত, সেই সালতানাতের সময়। সালতানাত হচ্ছে তুগলক বংশের মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, তুগলকের অন্যকিত কাছে দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করছিল এই তুগলক। ইবনে বতুতা পরিবার ছিল মরক্কোর। ইবনে বতুতা আগমন করছে মোহাম্মদ বিন তুগলকের সময় 1333 সালে। বাংলা আগমন করছে ফখরুদ্দিন। ইবনে বতুতা ভারতবর্ষে আগমন করছিল মোহাম্মদ বিন তুগলকের সময়, আর ইবনে বতুতা বাংলা আগমন করছিল এই ফকরার সময়। আচ্ছা, তারপরে ফকরার সময় ইবনে বতুতা বাংলা আসছিল এই যে ফকরার সময়। ঠিক আছে। আচ্ছা, তো ফখরুদ্দিন মোবারক শাহ, তারপর শামসুদ্দিন ইলিয়াস। আচ্ছা, ফখরুদ্দিন মোবারক শাহ হচ্ছে গিয়া পরে আসছে শামসুদ্দিন। সর্বপ্রথম বাংলার অধিপতি হন ইলিয়াস শাহ। সর্বপ্রথম সমগ্র বাংলাদেশটা পুরোটার অধিকারী ছিল ইলিয়াস শাহ। ঠিক আছে, আর সবাই খণ্ডখণ্ডভাবে শাসন করছে ইলিয়াস শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ। তাহলে এই আচ্ছা, আর প্রাচীন বাংলার জনপদগুলো একত্রিত করছে ইলিয়াস শাহ। প্রাচীন জনপদগুলো একত্রিত করে বাংলা নামকরণ করছে এই ইলিয়াস শাহ। তার অন্যতম অনেক ভূমিকা। ইলিয়াস শাহ বাংলা শাসন করছে 16 বছর। ইলিয়াস শাহ মূলত বাংলাদেশটাকে মানে নামের পিছনে অন্যতম ভূমিকা নিচ্ছে। তার শাহী বাংলা বা বাংলার সুলতান উপাধি করা হয় ইলিয়াস শাহকে। শাহী বাংলা বা এই বাংলার সুলতান বলা হয় ইলিয়াস শাহকে। আচ্ছা,
সুলতান সিকান্দার শাহ হচ্ছে কি পান্ডুয়া বিখ্যাত আদিনা মসজিদ, পান্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ এই সুলতান সিকান্দার শাহ এবং গৌড়ের কুতোয়ালি দরজা তৈরি করছে সিকান্দার শাহ। গিয়াসুদ্দিন আজম শাহ হচ্ছে সুলতানি যুগের সবচেয়ে জনপ্রিয় সুলতান বলা হয় গিয়াসুদ্দিন আজম শাহকে, সবচেয়ে জনপ্রিয় ছিল সে সুলতানি যুগে গিয়াসুদ্দিন আজম শাহ। ইউসুফ জুলেখা কাব্য রচিত এই গিয়াসুদ্দিন আজম শাহের আমলে, ইউসুফ জুলেখা কাব্য রচিত হচ্ছে শাহ মোহাম্মদ সুগি, সে হচ্ছে গিয়াসুদ্দিন আজম শাহের আমলের হচ্ছে গিয়া একজন এই কবি। আর পারস্যের কবি হাফিজের সাথে পত্র যোগাযোগ করতেন গিয়াসুদ্দিন আজম শাহ, কবি হাফিজকে বাংলা আসার আমন্ত্রণ জানিয়েছিলেন গিয়াসুদ্দিন আজম শাহ। মানে সুলতানের যুগের সবচেয়ে জনপ্রিয় সুলতান হচ্ছে গিয়াসুদ্দিন আজম শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহর অন্যতম হচ্ছে গিয়া কথা আছে সে সমগ্র বাংলার অধিপতি হয়েছে এবং তাকে বলা হয় সুলতান, বাংলার সুলতান বলা হয়, বাংলার সুলতান বলা হয় শামসুদ্দিন ইলিয়াস শাহকে। আর ফখরুদ্দিন এই সুলতানি যুগ 1338 থেকে 1538 মধ্যে এটা সূচনা করছে ফকরা ছিল কি বহরাম খানের হচ্ছে গিয়া দেহরক্ষী। বহরাম খানের মৃত্যু হলে তখন দায়িত্ব নিয়েছে ফকরা। আচ্ছা, এই ফকরাটা কেরা ছিল? এই যে দাস বংশ সুলতানা রাজিয়ার পর দিল্লি শাসনভার গ্রহণ করেছিল বহরাম শাহ। সুলতানা রাজিয়ার পর দিল্লি শাসনভার গ্রহণ করছিল বহরাম শাহ। সুলতানা রাজিয়া কে ছিল? দাস বংশের ঠিক আছে। এই সুলতান কুতুবউদ্দিন আইবেক এর মেয়ে ছিল সুলতান রাজিয়া, ঠিক আছে। হচ্ছে প্রথম মুসলিম নারী যে দিল্লি সালতানাতের মানে করছিল। আর দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা ছিল এই কুতুবউদ্দিন আইবেক। প্রকৃত প্রতিষ্ঠাতাকে বলা হয় সুলতান ইলতুৎমিশের উপাধি ছিল সুলতানি আজম। দিল্লির প্রথম স্বাধীন সুলতান হল কুতুবউদ্দিন আইবেক। তো দিল্লির প্রথম স্বাধীন সুলতান হচ্ছে এই কুতুবউদ্দিন আইবেক। আর এই কুতুবউদ্দিন আইবেকের মেয়ে ছিল সুলতান রাজিয়া। হ্যাঁ, সুলতান রাজিয়ার পর দিল্লির শাসনভার করছিল সুলতান রাজিয়া ছিল সর্বশেষ শাসক, ঠিক আছে। আচ্ছা, এর মাঝখানে প্রথমে ছিল মোহাম্মদ ঘুরি, পরে কুতুবউদ্দিন আইবেক, পরে ইলতুৎমিশ, এরপর সুলতান রাজিয়ার হাতে গেছে, এরপর বহরাম শাহ গেছে। এই বহরাম শাহ মারা গেলে তার বর্মরক্ষক ফখরুদ্দিন মুবারক শাহ মিয়া স্বাধীন সুলতানি যুগের সূচনা করছে। প্রায় 200 বছর শাসন করছে। এখানে 4টা শাসক শাসন করছে: ফখরুদ্দিন মুবারক শাহ, শামসুদ্দিন, ইলিয়াস শাহকে বলা হয় কি বাংলার সুলতান, সমগ্র বাংলা প্রথম সে হচ্ছে শাসন করতে। আচ্ছা, সুলতান সিকান্দার শাহ তার হচ্ছে গিয়া 2টা জিনিস বানাইছে: পান্ডুয়া ও গৌড়ের কুতোয়ালি দরজা। তারপর গিয়াসুদ্দিন আজম শাহ, তিনি সবচেয়ে ফেমাস শাসক ছিলেন। তারপর সুলতান আলাউদ্দিন হোসেন শাহ, হুসেন শাহী বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। সে ছিল হুসেন শাহী বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান। গৌড়ের ছোট্ট সুনাম মসজিদ নির্মাণ করছে আলাউদ্দিন হোসেন শাহ। আচ্ছা, চট্টগ্রাম হতে আরকানিদের বিতাড়িত করছে আলাউদ্দিন হোসেন শাহ। তারপর আলাউদ্দিন হোসেন শাহের উপাধি ছিল নৃপতি, তিলক, জগৎভূষণ ও কৃষ্ণবার। বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হোসেন শাহকে, কাশ্মীরের আকবর বলা হয় তাকে জয়নুল আবেদিনকে। বাংলার আকবর আলাউদ্দিন হোসেন শাহ, কাশ্মীরের আকবর জয়নুল আবেদিনকে। আচ্ছা, সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহ গৌড়ের বিখ্যাত বারোদুয়ারি মসজিদ নির্মাণ করছে। অর্থাৎ এই সুলতানি যুগের এতক্ষণ আমরা যতগুলো যুগ পাইছি পিছনে, এটার আগে এটা কোনো কেউ স্থাপত্য শিল্পে কেউ কিছু ছিল না, কিন্তু এই সুলতানি যুগটা অনেক স্থাপত্য শিল্পের অবদান দিয়েছে। সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহ হচ্ছে গৌড়ের বিখ্যাত বারোদুয়ারি মসজিদ নাসিরউদ্দিন নুসরত শাহ। গৌড়ের বড় সোনা মসজিদ আর কদম রসুল মসজিদ নির্মাণ করছে নুসরত শাহ। আর ছোট্ট সোনা মসজিদ নির্মাণ করছে আলাউদ্দিন হোসেন শাহ, ঠিক আছে। তারপর সিকান্দার শাহর একটা অবদান আছে, সে হচ্ছে পান্ডুয়ার আদিনা মসজিদ এবং গৌড়ের কোতোয়ালি দরজা তৈরি করছে সিকান্দার শাহ। আচ্ছা, আরেকটা বাবা হচ্ছে কি আছে রাজা গণেশ। বাংলার ইতিহাসে 200 বছর 1338 থেকে 1538 মুসলমান সুলতানদের স্বাধীন রাজত্বের যুগ। তথাপি এই 200 বছরের মাঝখানে অল্প সময়ের জন্য কিছুটা বিরতি ছিল। গিয়াসুদ্দিন আজম শাহের মৃত্যুর পর অভিজাতদের মধ্যে ক্ষমতা দখল নিয়ে ষড়যন্ত্র চলতে থাকে। এই যুগে হিন্দু অভিজাতরা গণেশ বাংলায় ক্ষমতা দখল করে। গিয়াসুদ্দিন আজম শাহের পর গিয়াসুদ্দিন আজম শাহ যে সবচেয়ে মানে বিখ্যাত হচ্ছে গা এই শাহ সুলতানি শাসন আমরা সবচেয়ে বিখ্যাত মানে ফেমাস কি শাসক গিয়াসুদ্দিন আজম শাহের মৃত্যুর পর তোমার ক্ষমতা দখল নিয়ে একটা ষড়যন্ত্র চলতে থাকে, ঠিক আছে। তখন গণেশ এই সুযোগে হিন্দু অভিজাতরা গণেশ বাংলা ক্ষমতা দখল করছে। গণেশ ছিল দিনাজপুরের বাতুয়ারি অঞ্চলের জমিদার। সে ছিল জমিদার একটা ছেলেকে ইসলাম ধর্মে দীক্ষিত করে সে রাজা গণেশের ছেলে যদু ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন জালালউদ্দিন মোহাম্মদ শাহ যদু। গণেশের মৃত্যুর পর ক্ষমতা দখল করেছে জালালউদ্দিন মোহাম্মদ শাহ রাজধানী ছিল গৌড়ে। কোথায়? গৌড়ে মানে কি চাপাই, মুর্শিদাবাদ, এগুলো মুদ্রায় নিজেকে খলিফাতুল্লাহ বা আল্লাহর খলিফা বলে উল্লেখ করছিল এই জালালউদ্দিন মোহাম্মদ শাহ। তাহলে বাংলার মুসলমান শাসন আমলে আবওয়াব শব্দটা কিসের সাথে জড়িত? আবওয়াব হচ্ছে প্রজার উপর ভূমি নির্ধারিত খাজনার অতিরিক্ত হিসাবে আরবিত সকল অস্থায়ী কর বা খাজনা, সকল অস্থায়ী কারবা। আচ্ছা, এরপর আসছে মুঘল সাম্রাজ্য। এই সাম্রাজ্যের পর আসছে মুঘল সাম্রাজ্যের কথা আমরা কীভাবে পাইছি? মুঘল সাম্রাজ্য আসছে এই যে বহরাম
বহরম সারে পানিপথের যুদ্ধে হচ্ছে গিয়ে পানিপথের প্রথম যুদ্ধে এই যে বাবর ভার্সেস লুদি, ও আচ্ছা লুদি বংশ, এই যে ইয়া ছিল না, মানে লুদি হচ্ছে গিয়া লুদি বংশের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে গিয়া বাহালুল লুদি। আর লুদি বংশের প্রতিষ্ঠাতা সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিল খিজির খান, লুদি বংশের প্রতিষ্ঠাতা ছিল বাহালুল লুদি। এই পানিপথের প্রথম যুদ্ধে লুদি বংশের শাসককে পরাজিত করে পানিপথের প্রথম যুদ্ধের মধ্যে দিয়ে বাবর ইব্রাহিম লুদিকে, ঠিক আছে, লুদি বংশের শেষ সুলতান ছিল ইব্রাহিম লুদির পরাজিত করে দিল্লির সালতানাতের পতন ঘটায় এবং সূচনা ঘটে মুঘল সাম্রাজ্যের, ঠিক আছে। এরপরই সূচনা হয়েছিল মুঘল সাম্রাজ্যের, ঠিক আছে। লুদি বংশ ছিল এই দিল্লির সালতানাতের শেষ বংশ বা শেষ শাসক। এরপরে লুদি বংশের পরে আমরা আবার পাইছিলাম ইয়া বংশ, কি বলে, লুদি বংশের পরে স্বাধীন সুলতানির যুগও আসছে, কিন্তু স্বাধীন সুলতানির যুগ আসলেও, হ্যাঁ, লুদি বংশের পর স্বাধীন সুলতানির যুগ আসলেও মানে ওই মুঘল সাম্রাজ্য তখন শুরু হয়ে গেছিল। মুঘল সাম্রাজ্য প্রথম ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যে গোড়াপত্তন হয়েছিল, আর এরপর আস্তে আস্তে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল আস্তে আস্তে পরে 100-200 বছরে। 1526 সালের কথা তখন লুদি বংশ যখন শেষ হয়েছে, মানে লুদি যখন শেষ হয় তখন 1526 সালের কথা। তো এরপর আস্তে আস্তে এই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। আর এর মাঝখানে 1338 থেকে 1538 এই 200 বছর আবার লুদি বংশ থাকতেই লুদি শাসক মানে অল্প পরিমাণ থাকতেই এর মাঝখানে আবার এই যে স্বাধীন সুলতানি যুগের আগমন করতে গেছিলো। সুলতানি যুগে সুলতানি যুগে কী হয়েছিল, কয়েকজন শাসন করে ফেলছে। আর সুলতানি যুগ শেষ হয়েছে কিন্তু 1538 সালে। তো এর আগেই তো মানে দেখা গেছে কোনো একটা বড় শাসক শেষ হওয়ার আগেই হয়তো ফুরাই আসতে থাকে এবং সর্বশেষ আনুষ্ঠানিক পতন ঘটে আর কি। তো অনানুষ্ঠানিকভাবে এর আগেই পতন ঘটে যায়। এর মাঝখান দিয়ে আবার মুঘল সাম্রাজ্য 1526 সালে শুরু হয়ে গেছিলো, মানে ইয়েভাবে। তো কোনো একটা জিনিস শুরু হলে সেটা একদম পুরোপুরি শুরু হয় তা তো না, প্রথম দিকে তো কোনো রকমের শুরু হয়, পরে আস্তে আস্তে সেটা প্রতিষ্ঠিত হয় কি, ওরকম একটা ব্যাপার। হ্যাঁ, আচ্ছা।